পৃথিবীর দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন আগুন জ্বলছে যা শুধু উপমহাদেশ নয়, গোটা বিশ্বকে টেনে নিচ্ছে এক অজানা ভয়াল যুদ্ধের দিকে। ভারতের গর্ব তাদের S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন ধ্বংসস্তূপ, আর পাকিস্তানের দাবি তারা ধ্বংস করে দিয়েছে ভারতের সেই ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের গোপন ভাণ্ডার, যেখান থেকে যে কোনো সময় ছোড়া যেত ভয়ঙ্কর আঘাত। পাকিস্তান বলছে এটা শুধু প্রতিশোধ না, এটা তাদের আত্মরক্ষার অধিকার। আর এই পুরো অভিযানের নাম অপারেশন বুনিয়ান অন মার্সোস, কোরআনের আয়াত থেকে নেয়া একটি বাক্য, যার মানে সীসা গলানো একটি অটুট দেয়াল। শুক্রবার দিবাগত রাত ভারত যখন ঘুমাচ্ছে, পাকিস্তান তখন কার্যত ভারতীয় সামরিক কাঠামোর হৃদয়ে আঘাত হানে। অমৃতসরের বিয়াস অঞ্চলে ভারতের গোপন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র লক্ষ্য করে ধাবমান হয় JF-17 যুদ্ধ বিমান। সেই মুহূর্তে আকাশে ছুটে যায় হাইপারসনিক মিসাইল, পাকিস্তানের তৈরি ফাতা মিসাইল। মুহূর্তেই গুড়িয়ে যায় ভারতের ব্রাহ্মস গুদাম। এই ঘটনাটিকে অনেকেই পাকিস্তানের এক সামরিক বিপ্লব হিসেবে দেখছেন, কারণ ভারতের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার ছিল পশ্চিম ফ্রন্টের সবচেয়ে সেন্সিটিভ ও স্ট্র্যাটেজিক সিকিউরিটি জোনে। ফুটেজ ও স্যাটেলাইট চিত্রে নিশ্চিত হওয়া গেছে যে বিস্ফোরণের পরপরই বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলে। তবে সবচেয়ে বড় চমক এসেছিল ভারতের আদমপুর ঘাঁটি থেকে। এখানেই মোতায়েন ছিল রাশিয়া থেকে আনা ভারতের গর্ব S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেম বিশ্বের অন্যতম ব্যয়বহুল এবং কার্যকর বিমান প্রতিরক্ষা প্রযুক্তি, যার প্রতিটি ইউনিটের মূল্য প্রায় $500 মিলিয়ন। কিন্তু পাকিস্তান বলছে এই সিস্টেম আদৌ কিছুই করতে পারেনি, বরং পাকিস্তানি JF-17 হাইপারসনিক মিসাইলের আঘাতে এক ঝটকায় ধ্বংস হয়ে গেছে গোটা ইউনিট। রেডিও পাকিস্তান তাদের সংবাদে সরাসরি এই খবর প্রকাশ করেছে এবং সঙ্গে যুক্ত করেছে সামরিক পর্যায়ের সূত্র ও ফুটেজ। ভারতের একমাত্র কার্যকর এয়ারশিল্ড ভেঙে পড়ায় প্রতিরক্ষা বিশ্লেষকেরা বলছেন এটা ভারতের জন্য শুধু কৌশলগত বিপর্যয় নয়, এটি তাদের জাতীয় গর্বেও বড় এক আঘাত। এদিকে সকাল হতেই ভিন্ন এক দৃশ্য সামনে আসে। জিও টিভি নিউজ জানায় ভারতের ভাটিন্ডা বিমান ঘাঁটি পুরোপুরি গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। এই ঘাঁটি শুধু একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নয়, বরং এর পাশে রয়েছে ভারতের ভাটিন্ডা বিমানবন্দর, যেখান থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হয়। এই এলাকা পাঞ্জাবের মালওয়া অঞ্চলের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সময়ে উধমপুর ও পাঠানকোট দুটি অতি সেন্সিটিভ এয়ারবেস, সেখানেও পাকিস্তান চালিয়েছে সফল মিসাইল হামলা। এসব ঘাঁটি মূলত চীন ও পাকিস্তান ফ্রন্টের জন্য প্রস্তুত ভারতীয় স্ট্রাইক ইউনিটের হাব হিসেবে ব্যবহৃত হতো। একদিনেই এসব ঘাঁটির পতন ভারতীয় সামরিক কমান্ডের মাঝে ভয়াবহ ভীতি সৃষ্টি করেছে। পাকিস্তান সরকার স্পষ্ট ভাষায় বলছে এই হামলা তারা শুরু করেনি। 6 মে রাতে ভারতের মিসাইল হামলায় পাকিস্তানের একাধিক বেসামরিক নাগরিক নিহত হয়। পাকিস্তান তখনও সংযম দেখিয়েছিল, কিন্তু ভারতের পরপর 3টি আঘাত আজাদ কাশ্মীর, পাঞ্জাব এবং সীমান্তবর্তী অঞ্চলে তাদের বাধ্য করেছে প্রতিরোধে নামতে। পাকিস্তান সেনাবাহিনীর ভাষায় এই প্রতিশোধমূলক অভিযান চলছে ভারতের একতরফা আগ্রাসনের জবাবে, এবং তারা বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করছে না, শুধুমাত্র সামরিক অবকাঠামোকে টার্গেট করা হচ্ছে, এমনটা জানিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকারের বিবৃতিতে। এদিকে সবচেয়ে বিস্ময়কর এবং টুইস্টপূর্ণ অভিযোগটা এসেছে পাকিস্তানের DGFI প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর কাছ থেকে। তিনি বলেন ভারতের পাঞ্জাব থেকে ছোড়া 6টি ব্যালিস্টিক মিসাইল তার সবগুলোই ভারতের নিজস্ব শিখ অধ্যুষিত অঞ্চলেই পড়েছে। তিনি দাবি করেন ভারতের ঝালান্দার বিভাগের আদমপুর থেকে ছোড়া এই মিসাইলগুলোর একটি পড়ে একই আদমপুরেই, আর বাকি 5টি পড়ে অমৃতসরের শিখ অধ্যুষিত এলাকাগুলোতে। তিনি বলেন ভারত নিজের দেশের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়ঙ্কর পদক্ষেপ নিচ্ছে, যা শুধু সামরিক অপরাধ নয়, মানবাধিকার লঙ্ঘনেরও উদাহরণ। এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বিষয়টি শুধু ভারত পাকিস্তান যুদ্ধ নয়, বরং ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভেদের আরও গভীর সংকেত দিচ্ছে। এদিকে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র প্রতিক্রিয়ার মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যেভাবে জাতীয় নিরাপত্তা ইস্যুকে অগ্রাধিকার দিয়েছেন তা বোঝাতে আর কিছু লাগে না। 10 মে শনিবার সকালে তিনি পরমাণু অস্ত্র ব্যবস্থাপনার শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটি NCA এর সঙ্গে এক জরুরি বৈঠক আহ্বান করেন, যেখানে পরমাণু ও ক্ষেপণাস্ত্র নীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এই বৈঠক এতটাই গোপনীয় ছিল যে স্থান ও সময় সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা হচ্ছে ভারতের একের পর এক আগ্রাসী হামলা মোকাবেলায় শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা এমনকি চূড়ান্ত অস্ত্র ব্যবহারের বিষয়েও কথা উঠেছে। এই বৈঠক থেকে যদি সবুজ সংকেত আসে তাহলে পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে এমন সব বিধ্বংসী অস্ত্র মোতায়েন করতে পারবে যার ধ্বনি কেবল ভারত নয়, পুরো বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। এটি শুধু একটি কূটনৈতিক বা সামরিক বার্তা নয়, এটি একেবারে অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ ভারতের পক্ষ থেকে যখন প্রতিনিয়ত গোলাবর্ষণ চলছে তখন তার সাধারণ উত্তেজনা নয়, এটি এক প্রকার যুদ্ধ ঘোষণা। এই প্রেক্ষাপটে শনিবার সকালে পাকিস্তানের পাল্টা গোলাবর্ষণে ভারতের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার রাজকুমার থাপ্পার নিহত হওয়ার ঘটনা গোটা দক্ষিণ এশিয়ায় এক নতুন শঙ্কা তৈরি করেছে। ভারত শাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ নিজেই এক্সে পোস্ট দিয়ে বলেন, এই ভয়াবহ প্রাণহানির জন্য আমার শোক ও দুঃখ প্রকাশ করার মতো কোনো ভাষা আমার নেই। তিনি জানান, নিহত থাপ্পা আগের দিনই একটি সভায় তার সঙ্গে ছিলেন, আর পরদিনই তার বাড়িতে পাকিস্তানি গোলা আঘাত হানে। এটি নিছক দুর্ঘটনা নয়, এটি যুদ্ধের অনিবার্য বাস্তবতা। এই ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়েপ এরদোয়ানও মুখ খুলেছেন। শুক্রবার তিনি এক্সে দেওয়া বার্তায় বলেন, আমরা উদ্বিগ্ন যে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা প্রকাশ্য সংঘাতে পরিণত হতে পারে। এরদোয়ান শুধু উদ্বেগই জানাননি, পাকিস্তানিদের প্রতি গভীর সহানুভূতি ও সংহতি প্রকাশ করে বলেন, আমাদের প্রাণ হারানো ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি। পাকিস্তানের জনগণ ও সরকারের পাশে আমরা আছি। এরদোয়ান আরও জানান, তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং ইসলামাবাদের পক্ষ থেকে ভারতের অধিকৃত কাশ্মীরের স্বাধীন আন্তর্জাতিক তদন্তের আহ্বানকে মূল্যবান ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। এটি স্পষ্ট, এই মুহূর্তে তুরস্ক পাকিস্তানের কূটনৈতিক ভরসাস্থল হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। কিন্তু এর মধ্যেই ভারত এক চাঞ্চল্যকর অভিযোগ এনেছে। তাদের দাবি, তুরস্ক থেকে প্রাপ্ত 300 থেকে 400টি ড্রোন পাকিস্তান ভারতের পশ্চিম সীমান্ত জুড়ে ব্যবহার করেছে। এনডিটিভির খবরে বলা হয়, অপারেশন সিঁদুর নামের এক বিশেষ সামরিক অভিযানে ভারত সরকার প্রকাশ করে পাকিস্তান এই ড্রোনগুলো ব্যবহার করে লাদাখ থেকে গুজরাট পর্যন্ত অন্তত 36টি স্থানে ভারতীয় ভূখণ্ডে হামলা চালিয়েছে। কিছু ড্রোন গুলি করে নামানো সম্ভব হয়েছে, যেগুলো ধ্বংসাবশেষ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ফরেনসিক প্রমাণে দেখা গেছে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করছে তা তুরস্কের আসিসগার্ড সোঙ্গার প্রযুক্তি। এটি একটি যুদ্ধ সক্ষম ড্রোন যা একাধারে নজরদারি, হামলা ও বুদ্ধি সংগ্রহে পারদর্শী। অথচ ভারত অভিযোগ করছে তুরস্ক পাকিস্তানে অস্ত্র সরবরাহ করেছে, যদিও আঙ্কারা তা অস্বীকার করেছে এবং জানিয়েছে তাদের কার্গো বিমান কেবল জ্বালানি ভরার জন্য পাকিস্তানে অবতরণ করেছিল। কিন্তু সত্য এই যে বিশ্বব্যাপী নজরদারি সিস্টেমে তুরস্কের C-130 সামরিক বিমানের উপস্থিতি ধরা পড়েছে। এ নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। এই পরিপ্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি এক প্রেস ব্রিফিংয়ে জানান, বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হামলার চেষ্টা করে এবং ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে। নিয়ন্ত্রণ রেখা বরাবর রাতভর চলে গোলাবর্ষণ, আর এর মধ্যেই পাকিস্তান 300 থেকে 400 বার ড্রোন হামলার চেষ্টা চালায় বলে জানান তিনি। তার মতে এসব ড্রোন শুধু আক্রমণের জন্যই নয়, ভারতীয় সেনাদের গতিবিধি, অস্ত্র মজুত ও কৌশলগত অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের লক্ষ্যেও পাঠানো হয়েছিল। এর মধ্যেই পাকিস্তানের সামরিক প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। পাকিস্তান তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা এখন শুধু যৌথ মহড়া বা অস্ত্র কেনাকাটার মধ্যে সীমাবদ্ধ নেই, তারা একসঙ্গে ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ায় এখন কেবল ভারত পাকিস্তানের মধ্যকার উত্তেজনা নয়, বরং এর সঙ্গে তৃতীয় পক্ষ হিসেবে তুরস্কের অংশগ্রহণ ভূরাজনৈতিক সমীকরণকেই পাল্টে দিচ্ছে। বিশ্লেষকদের মতে তুরস্কের এই সরাসরি সহায়তা এবং রাজনৈতিক সমর্থন পাকিস্তানের জন্য এক কৌশলগত শক্তি হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানিগুলো পাকিস্তানের সাবমেরিন আপগ্রেড, ড্রোন প্রযুক্তি এবং যুদ্ধ প্রশিক্ষণ ক্ষেত্রে সরাসরি কাজ করছে। আর এর ফলেই পাকিস্তান এখন এক নতুন ধরনের কনফিডেন্স নিয়ে মাঠে নামছে, যেখানে প্রতিটি পদক্ষেপের পেছনে আছে আন্তর্জাতিক কূটনৈতিক এবং সামরিক সমর্থন। সবশেষে বলা যায়, ভারতের একতরফা আগ্রাসনের জবাবে পাকিস্তান কেবল পাল্টা আঘাতই করেনি, বরং তার চারপাশে শক্তির বলয় গড়ে তুলেছে, যেখানে তুরস্কের মতো কৌশলগত মিত্ররা সক্রিয়ভাবে পাশে রয়েছে। আর এই মিত্রতা কেবল কথার মধ্যে সীমাবদ্ধ নয়,
এটি বাস্তব যুদ্ধের ময়দানে ড্রোনের গর্জনে এবং কূটনৈতিক সভার টেবিলেও একই রকম শক্তিশালী। এখন প্রশ্ন একটাই, এই উত্তপ্ত পরিস্থিতি কি আরও একটি বড় সংঘাতের দিকে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তে কূটনৈতিক চাপে ঠান্ডা মাথায় ফিরবে দুপক্ষ? সময়ই বলবে এর পরিণতি। তবে পাকিস্তানের পক্ষ থেকে একটি বার্তা একেবারে স্পষ্ট, আমরা শান্তি চাই, কিন্তু আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়।